আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য ঘুনুপোকা গল্পের পরবর্তী পর্ব নিয়ে এলাম। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং গল্প শেষে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই। ইমরান বলল, সরি বলেছিলেন? সৈকত বলল, আমি কিছু বলার আগেই রূপো তাড়া দিতে লাগলো বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে রেডি হওয়ার জন্য। ভাবলাম বাসায় গেস্ট চলে আসবে, হয়তো এই সময় এসব কথা উঠিয়ে লাভ নেই, কথা বলতে হবে, সময় নেই। রূপকে আর বাসায় ফিরে যেতে দেব না, ওকে আমার কাছেই রেখে দেব। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার পাশে বসিয়ে যা বলার বলব। সারা রাত সময় থাকবে, ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। কোনো কাজের অজুহাতে রূপো আমার রুম থেকে বের হতে পারবে না। বিকেলে ওনারা আসলো। 4 দিন পরই আকদের তারিখ ঠিক করা হলো। পাত্র দেশের বাইরে চলে যাবে, 1 সপ্তাহ পর দেশে ফিরে আসার পর অনুষ্ঠান হবে। বিশাল এক অজুহাত পেয়ে গেলাম রূপুকে বাসায় আটকে রাখার। ওনারা চলে যাওয়ার পর আমার মুখ ফুটে কিছু বলতে হয়নি। রূপু নিজেই বাসায় ফোন করে জানিয়ে দিল তার কাপড়ের লাগেজ যেন এই বাসায় রাহাত এসে দিয়ে যায়। সাবিহার বিয়ে, এমন সময় সাবিয়াকে রেখে আপাতত সে কোথাও যাবে না। অনেক কাজ আছে এ বাড়িতে। সাবিহার বিয়ের সমস্ত শপিং সে নিজে করতে চায়, সবটুকু আনন্দ সে উপভোগ করতে চায়। আমি তখন মনে মনে আনন্দে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছি। ইমরান বলল, মনে মনে গড়াগড়ি খাওয়া যায়? সৈকত বলল, অবশ্যই যায়। খুব অনাকাঙ্ক্ষিত কিছু তুমি বিনা পারমিশনে পেয়ে গেলে, কিন্তু তুমি সেই খুশি সবার সামনে প্রকাশ করতে পারছো না। তখন মনে মনেই খুশিতে লাফাতে হয়, নাচতে হয়, গড়াগড়ি খেতে হয়। ইমরান বলল, কি জানি ভাই, আমি আপনার মতো মনে কথা চেপে রাখতে জানি না, মনে যা আসে সব প্রকাশ করে ফেলি। সৈকত বলল, তোমার মতো সব কিছু প্রকাশ করতে পারলে হয়তো আমার সমস্যার সমাধানগুলো খুব সরলভাবে হয়ে যেত। ইমরান বলল, বাসায় বিয়ের হাওয়া চলছে, এমন ব্যস্ত মুহূর্তে বাবির সঙ্গে কথা বলতে পেরেছেন? সৈকত বলল, রূপুকে যেদিন এক মুহূর্তের জন্য কাছে পাইনি, কি ভীষণ ব্যস্ত তার রূপ। সেদিন রূপও যেন আমার ঘরের মুরব্বী। বাবা মায়ের যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই সমস্ত ভার বাবা মা রূপুর কাঁধে দিয়ে দিল। রূপু সিদ্ধান্ত নিল ঘরোয়াভাবে গায়ে হলুদের আয়োজন করা হবে আর আকদ হবে রেস্টুরেন্টে। কাকে গায়ে হলুদে আসতে বলা হবে, কোন রেস্টুরেন্টে বিয়ে হবে, বিয়েতে কে কে দাওয়াত হবে, সাবিয়া কোথায় সাজবে, কোথা থেকে শপিং করা হবে, বিয়ের মেনু কি হবে, সব কিছু রূপু একাই সিদ্ধান্ত নিচ্ছিল। আর মা বাবা রূপুর সমস্ত সিদ্ধান্ত চোখ বুঝে সম্মতি দিয়ে যাচ্ছিল। আর আমি সোফায় এক কোণে বসে রূপুকে ভীষণ মনোযোগ সহকারে দেখে যাচ্ছিলাম। কি হাসি খুশি, কত এক্সাইটেড ছিল ওর সাবিহার বিয়ে। ওর নিজের বিয়ে ডিভোর্স চৌকাটে আর দাঁড়িয়ে আছে, সে ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই, কোনো দুঃখ নেই। আমাদের সম্পর্কের এমন কঠিন এক সময় আমরা পার করছি, সেই মুহূর্তে রূপুকে দেখলে কেউ বুঝতেই পারবে না। এমনকি সাবিয়াকে দেখতে এসে সাবিয়ার শাশুড়ি আমার রূপুকেই বারবার দেখছিল, কি হাসি মুখে কথা বলে যাচ্ছিল। আপ্যায়ন করছিল তাদের। উনি এ বিয়েতে একটু অখুশি ছিলেন, মেনে নিতে চাচ্ছিলেন না। ছেলের মুখের দিকে তাকিয়ে এ বিয়ে মত দিয়েছেন। উনি বাসায় আসার পর অতটা স্বাভাবিক ছিলেন না, ওনার মন খারাপ, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। ওনারা আসার 10 মিনিট পর রূপু ওনাকে নিয়ে বাসা দেখানোর বাহানায় সাবিহার ঘরে নিয়ে বসে। দুজনে একসাথে আলাদা বসে কফি খেলো, গল্প করলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই 1 ঘন্টা রূপু কি করলো আমি জানি না। ভদ্রমহিলা খুব হাসি খুশি মুখ করে সাবিহার পাশে এসে বসল। সেদিন কথা ছিল শুধু আংটি পরানো,
উনি নিজ থেকে বিয়ের প্রসঙ্গ তুলল। সাবিহার শ্বশুরকে বলল, ছেলে যাওয়ার আগেই বিয়েটা করে যাও, কি বলো? আমি আমার বোনের চোখে সেই মুহূর্তে পানি দেখতে পাচ্ছিলাম। ওর চোখের সীমানা বেয়ে পানি চলে আসে অবস্থা সল সল চোখে তাকিয়েছিল রূপোর দিকে। সাবিহার শাশুড়ি চলে যাওয়ার সময় আমাকে কি বলেছে জানো? ইমরান বলল, কি? সৈকত বলল, এত লক্ষ্মী বউ কোথায় পেলে বাবা? কি সুন্দর হাসি, মুহূর্তেই খুব আপন করে নিতে জানো। আমার দেখা সেরা অকর্মা মেয়েটাকে সেদিন আর অকর্মা মনে হচ্ছিল না। ওই 1 ঘন্টা রূপু কি এমন করলো সেটা নিয়ে আমি ভেবে কুল কিনারা করতে পারছিলাম। বাজেটের মধ্যে কি দারুণ সব প্ল্যানিং করে যাচ্ছিল সাবিহার বিয়ের। আমার মা বাবাও হয়তো এত দ্রুত এমন দারুণ প্ল্যানিং করতে পারতো না। সেদিন কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি রূপুকে চিনি না, আসলে চেনার চেষ্টা কখনো করিনি। রূপুর ফ্যামিলি মেম্বাররাও না, চিনতে পেরেছিল আমার ফ্যামিলি মেম্বাররা, তাই হয়তো এত বেশি ভালোবাসতো মেয়েটাকে। ইমরান বলল, আপনি চিনতে একটু দেরি করে ফেললেন না? সৈকত বলল, একটু না, অনেক বেশি। যোগ্যতার চেয়ে বেশি মূল্যবান কিছু পেয়ে যা হয় আমার বেলাও তাই হয়েছে। ইমরান বলল, তারপর একটু কথা হয়নি? সৈকত বলল, হয়েছে, সেটা রাতে সবাইকে বিয়ে দাওয়াত দেওয়া, বিয়ে নিয়ে আলোচনা করতে করতে রাত 1:30টা বেজে গেল। আমি আমার ঘরের উপর জন্য অপেক্ষা করছিলাম। 1:30টার পর যার যার ঘরে সবাই চলে গেল। ড্রয়িং রুমে লাইট অফ করার পরপরই মনে মনে সব কথা গোছাতে শুরু করলাম। রূপুকে কি বলবো ভেবেছিলাম রূপু এখনই চলে আসবে, অথচ 10 মিনিট পেরিয়ে গেল, রূপু আমার ঘরে আসলো না। আমি ঘর থেকে বের হলাম রূপু কোথায় খোঁজার জন্য। ড্রয়িং রুমে যেতেই সাবিহার ঘর থেকে রূপুর গলার আওয়াজ ভেসে আসছে। সাবিহার ঘরে গিয়ে দেখি রূপু ওর বিছানায় ল্যাপ গায়ে দিয়ে খুব হেসে হেসে গল্প করে যাচ্ছে। হাবভাবে বুঝলাম রূপু এই ঘরেই ঝুলমাবে। সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছি একটু কথা বলার জন্য, অথচ রূপুর সময়ই হচ্ছে না আমাকে একটু সময় দেওয়া। এখন আবার এই ঘরে ঘুমাবে? একটু সুযোগ কি আমি পাবো না? এবার আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। ভীষণ রেগে গিয়েছিলাম। ধমক দিয়ে রূপুকে বললাম, সেই সন্ধ্যা থেকে হেসেই যাচ্ছ, মুখ ব্যথা করে না তোমার? আমাদের ডিভোর্সের মাথার উপর ঝুলছে এমন মুহূর্তে এত হাসি কোথায় পাওয়ার কমতি? কই, আমার তো হাসি পায় না। ইমরান বলল, বাবি চলে গেল যেদিন, সেদিনে তো আপনি খুব চিল মরেছিলেন, লং ড্রাইভেও গিয়েছিলেন। এখন বাবি হাসছে, সেটা তো আপনার আপত্তি থাকা উচিত না। বাবির প্রতি এত স্বৈরাচারী চিন্তা ভাবনা কেন আপনার? সৈকত বলল, শুধু রূপই না, সবার সঙ্গেই এমন ছিলাম। সেই ছোটবেলা থেকে আমি স্বৈরাচারী গোছের লোক। ইমরান বলল, তাই নাকি? আমি তো দেখিনি কখনো এমন। সৈকত বলল, তুমি যেই মুহূর্তে কাউকে ভালোবাসবে তখন থেকে একটু একটু করে তোমার পুরনো কিছু অভ্যাস বদলে যাবে। আমারও বদলে গিয়েছিল, অথবা বলতে পারো পুরো বদলে গিয়েছে। ইমরান বলল, আপনার উচিত ছিল নমনীয় হওয়া, যতটা সম্ভব মাথাটা ঠান্ডা রেখে কথা বলা। এমন মুহূর্তে শান্ত থাকা উচিত। পরিস্থিতি অনুকূলে থাকে, কিন্তু আপনি বারবার রেগে যাচ্ছেন। একটা মেয়ে আপনাকে ডিভোর্স দিবে, সে নিশ্চয়ই আপনার বিছানায় এসে রাতে ঘুমাবে না। ওনার অন্য গড়ে থাকা খুব স্বাভাবিক। সৈকত বলল, মনে জ্বর চলছিল আমার, কাউকে দেখানোর ক্ষমতাই ছিল না। কঠিন অনিশ্চয়তার দিন পার করছে তো, এমন মুহূর্তে শান্ত কিভাবে থাকবো? ইমরান বলল, হ্যাঁ, মুহূর্ত শান্ত থাকার মতো না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় শান্ত থাকা খুব জরুরি ছিল। ওই সময় আপনার রাগ হয়তো সম্পর্কটাকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারত, তাই না? সৈকত বলল, রূপর এমন কঠোর রূপের সঙ্গে আমি পরিচিত ছিলাম না। হঠাৎ মেয়েটা এমন একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দিল, সেখানে নিজেকে কিভাবে খাপ খাওয়াবো সেটাই আমি জানতাম না। আমি সবসময় রূপকে হাসি খুশি, ভীষণ নরম মনের মানুষ হিসেবে জেনেছি। হঠাৎ করে এই মেয়েটা এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে নেবে সেটা আমি কল্পনাও করিনি। কত শত দ্বিধার মাঝে ভাবছিলাম আমি। নাদিমের ইস্যুটা শেষ হলেও অন্য দ্বিধা আমার মনে রয়েই গেল।
ইমরান বলল, কোন দ্বিধার কথা বলছেন? সৈকত বলল, রূপু কি আমাকে মন থেকে একদম মুছে ফেললো? এত দ্রুত কি করে কেউ কাউকে মন থেকে মুছে ফেলতে পারে? মেয়েটা তো আমাকে ভালোবাসতো। ভালোবাসা কি মুছে গেল, নাকি শুধুমাত্র অভিমান থেকে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া? ইমরান বলল, দিদার একমাত্র সমাধানের কথা বলা, আপনি কথা না বলে উল্টো রাগারাগি করেই যাচ্ছেন। রাগ দেখিয়ে তো কতগুলো সময় নষ্ট করেন। সৈকত বলল, তা তো করেছি, সেদিনও করেছি। কথাগুলো বলে নিজের ঘরে এসে দরজা আটকে বসেছিলাম প্রায় আধা ঘন্টা। কিছুটা শান্ত হওয়ার পর ভেবে দেখলাম আমার কথা বলা উচিত। রূপুর আসতে হবে না, আমি সাবিহার করে যাব। ইমরান বলল, সাবিয়ার সামনেই কথা বলেছেন? সৈকত বলল, না, ওকে আমার ঘরে এসে ঘুমাতে বলেছিলাম। ও প্রথমে রাজি হয়নি। সেইবার জীবনের প্রথম আমি সাবিহাকে রিকোয়েস্ট করেছিলাম ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। হয়তোবা সাবিহার একটু হলেও মায়া হয়েছিল আমার জন্য। আমি রিকোয়েস্ট করেছি সাবিহাকে। সাবিহা তাকিয়ে আছে রূপুর দিকে। ভীষণ দ্বিধায় কয়েক সেকেন্ড কাটিয়ে ও আমার পক্ষেই সিদ্ধান্ত নিল। রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রূপুকে সাবিহা বলে গেল, ভাবি, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। ভেবে দেখো অবস্থা, আমার বউকে আমার বোন আমার কাছে রেখে যাচ্ছে, অথচ বলে যাচ্ছে কোনো সমস্যা হলে যেন ওকে ডাকা হয়। আমার বউ আমার সঙ্গে থাকবে, এখানে সমস্যা হবে কোথা থেকে? আমার বোন আমাকে বিশ্বাস করতে পারে না। ইমরান বলল, আপনি বিশ্বাস করার মতো কখনো কিছু করেছেন? করে আপনার পজিশন খুবই নড়বড়ি ছিল, দোষটা কিন্তু আপনারই। সৈকত বলল, তা তো আমারই, নয়তোবা বাবা মা কি আর ছেলেকে বাদ দিয়ে ছেলের বউকে বুকে আঁকড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে? যাই হোক, গল্পে ফিরে আসি। সাবিহা চলে গেল। রূপুর ল্যাপের ভিতর থেকে বেরিয়ে উঠে বসলো। আমি দরজার লক করে দিলাম। প্রশ্নবিদ্ধ নজরে রূপু তাকিয়েছিল আমার দিকে। রূপুর পাশে আমি চুপ করে বসে রইলাম। অনেক কিছু বলার ছিল রূপুকে। বিকেল থেকে মনে মনে অনেক প্রিপারেশন নিয়েছি, কিন্তু রূপু সামনে গিয়ে আর কিছুই বলতে পারলাম না। রাগে কষ্টে আমার কান্না পাচ্ছিল। কেন আমি এমন? কেন আমি মুখ ফুটে কিছু বলতে পারি না? খারাপ ব্যবহারের বেলায় তো এমন হয় না, তাহলে আজ যখন সব কিছু গুছিয়ে আনতে চাচ্ছি, এখন কেন এমন হচ্ছে? অনেকটা সময় চুপ করে কাটানোর পর রূপু আমাকে জিজ্ঞেস করল, কিছু বলতে এসেছিলে, বলছো না যে? আমি বললাম, রূপন্তী, আমাকে জিজ্ঞেস করো না, শুধু আমার হাতটা ধরে বসে থাকো প্লিজ। রূপু পোড়া বোকা বোকা চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি চিন্তায় ডুবে যাচ্ছ সৈকত? তোমার চেহারা স্পষ্ট বেশি উঠছে। মানুষ কি ভাববে না ভাববে এসব নিয়ে ভাবার মানুষ তো তুমি না। কবে থেকে শুরু করলে এত ভাবনা? রূপুর প্রশ্নে আমি মনে বেশ জোর পাচ্ছিলাম। যে কথাগুলো জমা ছিল সেগুলো একটু একটু করে মুখ ফুটে বেরিয়ে আসতে লাগলো। বললাম, তোমার কাছে কি মনে হয় রূপন্তী, আমি শুধু লোকের কথা ভেবে তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি না? রূপন্তী বলল, তুমিই তো বললে, আমি কেন মনে করতে যাব? আমি বললাম, আমি বললেই বিশ্বাস করবে? রূপন্তী বলল, তুমি কি চাও তোমার কথায় আমি অবিশ্বাস করি? আমি বললাম, দেখো, সেই সন্ধ্যাবেলা থেকে কথা গুছাচ্ছি তোমাকে বলবো বলে, কথাগুলো বলতে কষ্ট হচ্ছে, পারছি না, বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। হাবিজাবি প্রশ্ন করে আমাকে আরো এলোমেলো করে দিও না। রূপন্তী বলল, আচ্ছা, জিজ্ঞেস করবো না, কি কি গুছিয়ে রেখেছো বলতে বলো। আমি বললাম, তুমি আমাকে বোঝো না কেন রূপন্তী? কেন আমাকে সব বলতে হবে? আমি সব কথা বলতে পারি না, অস্বস্তি হয় আমার। একটু তো বোঝার চেষ্টা করো আমাকে।